দেবী পার্বতী ও মহাদেবের বিবাহের রাতকেই শিবরাত্রি রূপে পুজো করা হয়। এছাড়াও নানান বিদ্বান ও পণ্ডিত ব্যক্তিদের মত অনুযায়ী এটাও শোনা যায় যে কালকূটের বিষ পান করে মহাদেব সেই দিন নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন, তাই সেই রাতকে শিবরাত্রি রূপে পুজো করা হয়। এ তো গেল শিবরাত্রির ইতিহাস। এবার জেনে নেওয়া যাক কি সেই কাজ যেই কাজ করলে সমস্ত ভক্তরা এবং সমস্ত পাপী মানুষরা তাদের পাপ কাটিয়ে মোক্ষ লাভ করতে পারেন এবং তাদের চিত্ত মন আত্মা সমস্ত শান্ত হয়ে যায়। সেই কাজ হলো শিবপুরাণের কথিত ব্রতকথা। কি সেই ব্রতকথা? সেই ব্রতকথা হলো চিত্রভানুর গল্প, দস্যু চিত্রভানুর গল্প, যা শিবপুরাণে সুন্দরভাবে কথিত আছে। দেবী পার্বতী মহাদেবকে একদিন জিজ্ঞেস করলেন, কি সেই সরল ব্রত যা শুনলে, যা পালন করলে সমস্ত মর্তবাসীদের মোক্ষ লাভ হবে, তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে, তাদের চিত্ত মন আত্মা সব শুদ্ধ হবে। তখন মহাদেব দেবী পার্বতীকে বললেন সেই ব্রতকথা, সেই গল্প যা শিবপুরাণে ব্রতকথা নামে প্রচলিত। শিবপুরাণে যে ব্রতকথা যে আমরা শুনি, সেই ব্রতকথা অনেক বড় গল্প, দস্যু চিত্রভানুর গল্প। সেই গল্প অনেক বড়, সেই গল্প যদি পুরোটা শুনতে যাই এই ছোট্ট ভিডিওতে হবে না, তাই খুব সংক্ষেপে তোমাদের সামনে আমি সেই ব্রতকথা তুলে ধরার চেষ্টা করছি। দস্যু চিত্রভানু সে পশু শিকার করে তার সংসার এবং তার সন্তানদের লালন পালন করতেন। একদিন তার অবস্থা খুব দুর্বিষহ হয়ে গেল, তার খুব খারাপ অবস্থা হয়ে গেল। সে আর তার সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারছেন না। তখন সে তার জমিদারের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিলেন এবং সময় মতন ঋণ শোধ করতে পারলেন না। তখন তার সেই জমিদার খুব রেগে গেলেন এবং রেগে গিয়ে দস্যু চিত্রভানুকে বন্দি করে কারাগারে রেখে দিলেন। এবং রাত কেটে যখন দিন আসলো ভোরবেলায়, তখন সেই জমিদার আবার দস্যু চিত্রভানুকে গিয়ে বললেন, তুমি যদি আমার সমস্ত ঋণ সময় মতো শোধ করে দিতে পারো তাহলে তোমাকে আমি আবার একটা সুযোগ দিতে পারি, তোমাকে আমি বন্দি দশা থেকে মুক্ত করে দেবো। চিত্রভানু বললেন, নিশ্চয়ই আমি আপনার সমস্ত ঋণ শোধ করার চেষ্টা করব। তখন চিত্রভানুকে সেই জমিদার মুক্ত করলেন এবং চিত্রভানু মনের আনন্দে জঙ্গলে জঙ্গলে গিয়ে খুঁজতে থাকলেন কিভাবে তিনি উপার্জন করে সেই জমিদারের সমস্ত ঋণ শোধ করবেন। কিন্তু সারাদিন ঘুরেও কোনো আশা তিনি দেখতে পেলেন না, কোনো উপায় পেলেন না। তখন ক্লান্ত হয়ে এক পুষ্করিণীর ধারে গিয়ে উপস্থিত হলেন। তখন প্রায় দিন কেটে রাত আসে, সন্ধে আসে। তখন সে ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে সেই পুষ্করিণীর থেকে, তার কোমরে এক কুটুরি বাঁধা ছিল, সেই কুটুরি দিয়ে পুষ্করিণী থেকে জল তুলে নিয়ে এসে ভাবলেন এই জঙ্গলে নিচে দাঁড়িয়ে থাকা খুব বিপজ্জনক। তখন তিনি পাশে একটি গাছে উঠে পড়লেন এবং গাছটি ছিল বেলগাছ। সেটা চিত্রভানু খেয়াল করেননি এবং বেলগাছটির নিচে একটি শিবলিঙ্গও ছিল, সেটিও চিত্রভানু খেয়াল করেননি। গাছে উঠে অপেক্ষা করতে থাকলেন শিকারের জন্য। গাছে উঠে অপেক্ষা করতে করতে তার সামনে অবশেষে একটি হরিণ এলো। হরিণটাকে যখনই সে শিকার করার জন্য উদ্যত হলো, তখনই তার নাড়াচাড়া লেগে তার কুটুরি থেকে 3-4 ফোঁটা জল সেই শিবলিঙ্গের মাথায় পড়লো, আর নাড়াচাড়া লেগে গাছ থেকেও 3-4টে বেলপাতা শিবলিঙ্গের মাথায় পড়লো। আর তার ফলে তার প্রথম প্রহরের জল দান করা হয়ে গেল। এইভাবে আরও 3বার তার সামনে হরিণ আসে, শিকার আসে, এবং সে যখনই নড়াচড়া করে তার নাড়াচাড়ায় জল আর বেলপাতা শিবলিঙ্গের মাথায় পড়ে। এইভাবে তার 4 প্রহরে 4বার জল দান করা হয়ে গেল। আর 4 প্রহরে 4বার জল দান করতে করতে প্রত্যেকবারই তার একটু একটু করে পাপ ধুয়ে মুছে যাচ্ছে এবং তার চিত্ত মন আত্মা শুদ্ধ হতে থাকে। শেষবার যখন জল দান করা হয় তখন তার চিত্ত মন আত্মা শুদ্ধ হয়ে যায় এবং যখন তার সেই শিকাররা আবার তার সামনে আসে তাদের কথা রাখার জন্য, তখন সে বলে, না, আমি তোমাদের আর শিকার করব না, আর মারব না, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, তোমরা আমায় ক্ষমা করো। তখন সে তার সমস্ত মোক্ষ লাভ করে এবং তার সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এইভাবে চিত্রভানু তার সমস্ত মোক্ষ লাভ করে, তার মন চিত্ত আত্মা সব শুদ্ধ হয় এবং সে সেই শিকারদের কাছে, হরিণদের কাছে স্বীকার করে, আমি আর কোনোদিনও পশু শিকার করব না, এবার আমি অন্য রকমভাবে জীবিকা নির্বাহ করার চেষ্টা করব আর সেই জমিদারের ঋণ শোধ করব।
তো এই ছিল ব্রতকথা সংক্ষিপ্ত আকারে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর তোমাদের সাথে গল্প করতে 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 আমার ঘরের শিব ঠাকুরকেও আমার দেখো স্নান করানো, সাজানো সব কিছু করা হয়ে গেল। কেমন লাগছে আমার ঘরের শিব ঠাকুরকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা শেষ করলাম। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাতে থাকো আমার ঘরের শিব ঠাকুরকে সাজগোজ করে কেমন লাগছে আর আমার গল্পটা তোমাদের কেমন লাগলো।